ভোট হলেই জিতব দাবি তৃণমূল কংগ্রেসের, দাবি বিজেপিরও। কিন্তু দুটি রাজনৈতিক দলই এই মুহূর্তে ভোট করার ক্ষেত্রে বা ভোট হওয়ার ক্ষেত্রে খানিকটা নিমরাজি। কেন? দেখুন, নির্বাচন কমিশন পরিষ্কার করে বলেই দিয়েছে যে 28শে ফেব্রুয়ারি প্রথম ভোটার তালিকা বেরোবে এসআইআর এর পর। তারপর মনোনয়নপত্র জমা দেওয়া, মানে ভোটে যারা প্রার্থী হয়ে দাঁড়াচ্ছেন তাদের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত কিন্তু ভোটার তালিকা বেরোতে থাকবে। অতএব 28শে ফেব্রুয়ারির পর যতদিন না বাকি ভোটার তালিকাগুলো বেরোচ্ছে তার আগেই কিন্তু ভোট ঘোষণা হয়ে যাবে। এখানে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি বলছেন, তার কিন্তু মতটা অন্য। তিনি বলছেন আগে এসআইআর এর কাজ শেষ হোক, আগে ভেজাল মুক্ত ভোটার তালিকা বেরোক, তারপরে ভোট করানো হোক। এসআইআর এর কাজ আগে শেষ হোক, তারপর ভোট হোক। নো এসআইআর নো ভোট, এসআইআর এর কাজ আগে করতে হবে। শ্রমিক ভট্টাচার্যের কথা মতো আমরা যে ফর্ম 7 গুলো দিয়েছিলাম, আমাদের যে আবেদনগুলো ছিল সেগুলো সব পুড়িয়ে দেওয়া হয়েছে। আগের সেগুলো সব গ্রহণ করতে হবে এবং সেটা শুধু আমাদের জন্য নয়, প্রত্যেকটা রাজনৈতিক দলেরই এগুলো গ্রহণ করতে হবে, তারপর ভোট করাতে হবে। তার জন্য যতদিন সময় লাগে লাগুক। আবার অন্যদিকে তৃণমূল কংগ্রেসের এখন জল মাপার সময়। তারা আরো একবার সুপ্রিম কোর্টে মুভ করতে রাজি রয়েছেন এবং তারা যদি দেখেন যে এসআইআর এর কাজ সঠিকভাবে হচ্ছে না, শেষ হচ্ছে না, তাহলে তারা কিন্তু সুপ্রিম কোর্টে গিয়ে আবার তাদের সেই প্রথম যে বক্তব্য ছিল সেটা অবশ্যই তুলে ধরবেন যে দেখুন এসআইআর এর কাজ তো এখন হচ্ছে না, এখন এসআইআর করে আর কোনো লাভ নেই, যা হয়েছে হয়েছে, এবার আবার ভোটের পর নির্বাচন হয়ে যাক, ফলাফল বেরিয়ে যাক, তারপর আবার নতুন করে এসআইআর এর কাজ করবেন, এখন বরং সব বাতিল করুন। শুধুমাত্র ওই মৃত ভোটার বা শিফট করে গেছেন যারা, তাদের যেটুকু যা বাদ গেছে সেটুকুই থাক, বাকি যেরকম আছে ভোটার তালিকা তার উপরেই ভোট হোক। এখন বরঞ্চ এসআইআর এর কাজ খুব একটা কিছু করে আর কোনো লাভ নেই। এখানে অনেকেই এই পরিপ্রেক্ষিতে বলতে পারেন তাহলে রাষ্ট্রপতি শাসন প্রয়োগ করে ভোট করানো হোক বা এসআইআর এর কাজ হোক। দেখুন, আবারও আপনাদের মনে করিয়ে দিয়ে, রাষ্ট্রপতি শাসন বিষয়টা কিন্তু এতটা সহজ নয়, দুম করে এভাবে প্রয়োগ করে দেওয়া যায় না। আপনাদের নিশ্চয়ই মনে আছে এর আগেও একাধিক কার্যকলাপের মধ্যে দিয়ে কিন্তু রাষ্ট্রপতি শাসনের দাবি উঠে এসেছে, কিন্তু কখনোই সেটা হয়নি। সব থেকে বড় কথা, কেন্দ্রীয় সরকার বা আদালত কেউই কিন্তু এই রিস্কটা একেবারেই নেবেন না। তাই এই রাষ্ট্রপতি শাসনের কথাটা এই রাজনৈতিক তর্কাতর্কি চর্চার মধ্যে যতটুকু পড়ে আছে ততটুকুই থাকবে। ভোট ঘোষণা না হওয়া পর্যন্ত রাজ্যের নিরাপত্তার দায়িত্ব রাজ্য সরকারের হাতেই থাকে। ভোট ঘোষণা হয়ে গেলেও সেটাই থাকে, শুধু সেখানে নির্বাচন কমিশনেরও একটা নিয়ন্ত্রণ থাকে। অর্থাৎ এটা কিন্তু বিষয়টা এরকম নয় যে ভোট ঘোষণা হয়ে গেল মানে শুধু নির্বাচন কমিশনই সব করছে, রাজ্যের সেখানে কোনো হাত নেই, ব্যাপারটা এরকম নয়। এটা অনেকটা সেই টুইন ওয়ান আইসক্রিম বা মিক্সড ফ্রুট জ্যামের মতো, যেখানে একটা ফ্লেভার একটু বেশি পাওয়া যায়। এবারে আপনারা জানেন অলরেডি যে কাজটা করা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে, এসআইআর এবং পশ্চিমবঙ্গের নির্বাচনের বিশেষ পর্যবেক্ষক হিসেবে নিযুক্ত করা হয়েছে অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার এনকে মিশ্রকে। জানা যাচ্ছে যে তিনি কিন্তু এর আগেও নির্বাচনের কাজ করেছেন, সেই অভিজ্ঞতা তার রয়েছে, কিন্তু সেটা শুধুমাত্র নিরাপত্তার দিক থেকে। 2024-এর যে লোকসভা নির্বাচন হয়েছিল সেই সময় মহারাষ্ট্র পুলিশের বিশেষ পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব সামলেছেন এনকে মিশ্রা। এবং তিনি যখন কাজ করতেন, মানে তার কর্মজীবনে, অবসর গ্রহণ করার আগে কর্মজীবনে তিনি সিকিমের ইন্টেলিজেন্স ব্যুরোর স্পেশাল ডিরেক্টর হিসেবে দায়িত্ব সামলেছেন। তারপর আবার সেই রাজ্যের ডিজিপিও তিনি হয়েছেন। অর্থাৎ বুঝতেই পারছেন তিনি কিন্তু একজন পোড় খাওয়া অফিসার, যথেষ্ট অভিজ্ঞতা তার রয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গে এসে এবার এই প্রশাসনিক দায়িত্ব বা নির্বাচনের কাজের দায়িত্ব তিনি কিভাবে সামলান সেটা অবশ্যই করে দেখার বিষয় থাকবে। আরও একটা বিষয় যেটা নির্বাচন কমিশনের তরফ থেকে স্পষ্ট করে দেওয়া হয়েছে সেটা হচ্ছে এনকে মিশ্রা একাই যে এই কাজ সামলাচ্ছেন তা কিন্তু নয়। নির্বাচন কমিশন বলছে বিজ্ঞপ্তি ঘোষণা যেদিন হয়ে যাবে সেই দিন থেকেই কিন্তু 294টা বিধানসভা কেন্দ্রে প্রত্যেকটায় আলাদা আলাদা করে বিধানসভা ভিত্তিক কেন্দ্রীয় পর্যবেক্ষকদেরকে রাখা হবে। এবারে অলরেডি নিরাপত্তার কথা মাথায় রেখে আগাম যে ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে, যে পরিমাণ কেন্দ্রীয় বাহিনী পাঠানো হচ্ছে, তাতে বলা যেতে পারে প্রথম থেকেই নির্বাচন কমিশন কিন্তু প্রস্তুতিতে কোনো রকম খামতি রাখতে চাইছে না। আপনি যদি মেপে দেখেন 2021-এর বিধানসভা নির্বাচনের আগে, ভোট ঘোষণার আগেই 125 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পশ্চিমবঙ্গে পাঠানো হয়েছিল এবং ভোটের সময় এই সংখ্যাটা গিয়ে দাঁড়িয়েছিল 1000 কোম্পানিতে। যদিও এটা শুনতে বিরাট বড় কিছু মনে হচ্ছে এবং অনেকেই বলেছিলেন যে বড্ড বেশি বাড়াবাড়ি, এত কেন্দ্রীয় বাহিনীর কি দরকার, তারপরেও 2021-এর বিধানসভা নির্বাচনে বিভিন্ন জায়গা থেকে এই অভিযোগ উঠে এসেছিল যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তো প্রচুর রয়েছেন কিন্তু কাজে অনেক জায়গাতেই তারা লাগছেন না। অনেক জায়গায় দেখা যাচ্ছে এরা জাস্ট বসে বসে মাছি মারছেন, আবার অনেক জায়গায় যেখানে তাদের দরকার সেখানে তারা গিয়ে পৌঁছাতে পারছেন না, কোনো এক অদৃশ্য জাদু বলে। এবার ভোটের সময় কারা এই সমস্ত জাদু
করেন সেই নিয়ে তুতু ম্যায় এই তর্ক তো চলতেই থাকবে। কিন্তু এবার যেটা দেখতে পাওয়া যাচ্ছে সেটা হলো নির্বাচনের আগে, ভোট ঘোষণার আগেই 2 ধাপে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে পশ্চিমবঙ্গে, সে কথা অলরেডি বলে দেওয়া হয়েছে। 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে, যার মধ্যে 1 মার্চ 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চলে আসছে, তারপর 10ই মার্চ আরও বাকি যারা রয়েছেন তারাও চলে আসবেন। স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে অলরেডি কিন্তু আমাদের রাজ্য সরকারকে চিঠি দিয়ে এই 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের কথা জানিয়ে দেওয়া হয়েছে। এবার এই যে নির্বাচন কমিশনের তরফ থেকে অলরেডি এই প্রস্তুতি নেওয়া হচ্ছে, ভোট ঘোষণার আগেই বলে দেওয়া হচ্ছে 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পশ্চিমবঙ্গে পৌঁছে যাবে, এর পেছনে কিন্তু আরেকটা কারণ এটাও রয়েছে যে এই একটা আশঙ্কা 28শে ফেব্রুয়ারি ভোটার তালিকা বেরোনোর পর বিভিন্ন জায়গায় পশ্চিমবঙ্গে হয়তো বিক্ষোভ দেখা যাবে এবং সেই বিক্ষোভ অনেক জায়গায় একেবারে আগুনের আকার ধারণ করতে পারে, আরো বেশি ছড়িয়ে ভয়ঙ্কর রূপ নিতে পারে, এই আশঙ্কাটা কিন্তু রয়েছে এবং সেই কারণেই আরো বেশি করে আগে থেকে কিন্তু এই প্রিকশন নেওয়া হচ্ছে এবং কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের কথা সামনে রাখা হচ্ছে। এবার নির্বাচন কমিশন যেই আশঙ্কা করছে যে 28শে ফেব্রুয়ারি তালিকা বেরোনোর পর বিভিন্ন জায়গায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে যেতে পারে, যার জন্য কেন্দ্রীয় বাহিনীকে লাগবে, এই আশঙ্কাটা করার জন্য নির্বাচন কমিশনকে খুব গালে হাত দিয়ে বসে কষ্ট করে আকাশ কুসুম কল্পনা করে আশঙ্কাটা নিয়ে আসতে হয়নি। পশ্চিমবঙ্গে এমনি নির্বাচনের সময় যে ধরনের পরিস্থিতি বারবার দেখতে পাওয়া যায়, তাতে এই আশঙ্কা আসাটা খুবই স্বাভাবিক এবং সেখান থেকেই এই রকম প্রিকশন নেওয়া হয়েছে। একদিকে আগে ভাগে সাবধানতা অবলম্বন করা হচ্ছে, আরেকদিকে চলছে বৈঠক। কি নিয়ে বৈঠক? রাজ্যে কেন্দ্রীয় বাহিনী এবং আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে রাজ্য সরকার এবং নির্বাচন কমিশনের মধ্যে বৈঠক। এটা কিন্তু অত্যন্ত ফ্যাসিনেটিং একটা বিষয় যে একটা নির্বাচনের আগে কতগুলো কাজ করতে হয় এবং কি কি ধরনের ইনফরমেশন কালেক্ট করতে হয়। যেমন নির্বাচন কমিশনের তরফ থেকে প্রত্যেকবারই বিধানসভা নির্বাচনের আগে কোন কোন বিধানসভা এলাকা স্পর্শকাতর, সে সমস্ত জায়গায় রাজ্য পুলিশ কত বাহিনী দিতে পারবে, তাহলে কেন্দ্রীয় বাহিনী কতটা দিতে হবে, রাজ্য পুলিশের কতজন অফিসার নির্বাচনের সময় কাজকর্ম করবেন, এই সমস্ত তথ্য কালেক্ট করতে হয়, সমস্ত তথ্যগুলোকে জোগাড় করতে হয়। নির্বাচন কমিশন এগুলো চেয়ে পাঠায়, কারণ 2021 থেকে 26-এ 21-এর যা যা ইনফরমেশন সেগুলো ব্যাকডেটেড হয়ে গেছে। নতুন করে কোন কোন এলাকায় ঝামেলা হয়েছে, কোনগুলো স্পর্শকাতর এলাকা, পুলিশের আধিকারিকের সংখ্যা বাড়ছে না কমছে, কেন্দ্রীয় বাহিনী তাহলে কিভাবে মোতায়েন হবে, সমস্তটা নতুন করে আবার তথ্য সংগ্রহ করতে হয়। তারই সঙ্গে এই নির্বাচনের আগে কতজন অপরাধী তারা জামিনে মুক্ত হয়ে বাইরে রয়েছেন, তারা কি করছেন, তারা এখন নতুন করে কোনো অপরাধের সঙ্গে যুক্ত হয়েছেন কিনা, এই সমস্ত তথ্য নির্বাচন কমিশন চেয়ে পাঠায়, এগুলোও তাদের জানতে হয়। তারই সঙ্গে বিভিন্ন যে সীমান্তবর্তী এলাকাগুলো পশ্চিমবঙ্গে রয়েছে, সেটা আন্তঃরাজ্য সীমান্ত হতে পারে, মানে দুটো রাজ্যের সীমান্ত হতে পারে, আবার আন্তর্জাতিক সীমান্তও হতে পারে, সে সমস্ত জায়গায় কিভাবে নজরদারি চালানো হচ্ছে, কি ধরনের নিরাপত্তা ব্যবস্থা সেখানে তৈরি করা হচ্ছে, এই সমস্ত তথ্যও কিন্তু নির্বাচন কমিশন জোগাড় করে রাজ্য সরকারের থেকে। এই সমস্ত কিছু দেখা হয়। এত কিছু দেখে শুনে তারপরেও নির্বাচনের সময় গোলমাল, হ্যাঁ ভাই সব সময় গোলমাল হতেই থাকে। কেন বলুন তো? যেমন দেখুন 2021-এর বিধানসভা নির্বাচন বা 2024-এর লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে কোথায় কোথায় হিংসার ঘটনা বা অপরাধের ঘটনা ঘটেছিল, সেই সমস্ত মামলাগুলোয় পুলিশ যদি চার্জশিট জমা করে থাকে, তাহলে সেই চার্জশিটে যাদের নাম রয়েছে সেই নামের তালিকা নির্বাচন কমিশন চেয়ে পাঠিয়েছে। নির্বাচন কমিশনের কাছে সেই তথ্য রাজ্যকে জানাতে হবে। এখানে সব থেকে বড় আইরনি, সব থেকে বড় বিষয়টা হচ্ছে যে অভিযোগ তো বারবার এটাই উঠে এসেছে যে বিভিন্ন নির্বাচনের সময় অপরাধমূলক কাজকর্ম যারা করেছে, যারা বিভিন্ন হিংসার ঘটনা ঘটিয়েছে, তাদের নামে চার্জশিট জমাই করেনি পুলিশ। পুলিশ জানে নালিশ কাদের বিরুদ্ধে, যাদের বিরুদ্ধে নালিশ তাদের বিরুদ্ধে এফআইআর করতে পর্যন্ত মাথার ঘাম পায়ে পড়ে যায়, আর সেখানে চার্জশিট। পক্ষীরাজ ঘোড়া তারও আবার ডিম ফুটবে। তাহলে উপায়টা কি? উপায় হচ্ছে এখন রাজ্যের কাছে নির্বাচন কমিশন জানতে চাইছে যে কোন কোন এলাকা, কোন কোন বিধানসভা কেন্দ্র, সেখানকার কোন কোন এলাকা স্পর্শকাতর, সংবেদনশীল, কোন কোন এলাকায় আগে ঝামেলা হয়েছে, এরপর হতে পারে, সেই সমস্ত তথ্য জানাতে হবে। এবং আশার আলো একটাই যে পশ্চিমবঙ্গের সব বিধানসভা কেন্দ্রকেই সংবেদনশীল এবং স্পর্শকাতর ধরে নিয়ে নিরাপত্তা পরিকল্পনা করতে চাইছে নির্বাচন কমিশন। প্রথম থেকেই নির্বাচন কমিশন ধরে নিতে চাইছে যে সমস্ত জায়গা সেন্সিটিভ, সব জায়গায় ঝামেলা হতে পারে, সেই অনুযায়ী তারা নিরাপত্তা পরিকল্পনা করতে চায়। তাহলে সেকেন্ড পার্টটা কি? মানে এই রকম গোলমালের জায়গা তো এত কিছু জানার পরেও থেকেই যাচ্ছে। তথ্য, ইনফরমেশন অত্যন্ত ভালো জিনিস, কিন্তু তার উপরে যদি আপনি কোনো পদক্ষেপ করতে না পারেন, ইফ ইউ কান্ট অ্যাক্ট অন ইট, তাহলে সেই ইনফরমেশন থেকে তো কোনো লাভ নেই। এবার যেটা বারবার বিধানসভা নির্বাচনের সময় দেখা গেছে, যেটা অভিযোগ উঠে আসে, যে কেন্দ্রীয় বাহিনী প্রচুর পরিমাণে পাঠিয়ে তো দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে, কিন্তু বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে অকারণে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা কেন্দ্রীভূত, এক জায়গায় জড়ো হয়ে তারা বসে রয়েছেন, অথবা যেখানে ঝামেলা
হচ্ছে, অবাধে ভোট চুরি হচ্ছে, সেই জায়গার ধারে কাছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের দেখতে পাওয়া যাচ্ছে না, কেউ কোথাও নেই, তারা সেই ঝামেলার জায়গায় গিয়ে পৌঁছাতেও পারছেন না। এটা তো বারবার এই অভিযোগটা উঠে আসে, তাহলে এক্ষেত্রে কিছু করতে হবে। সমস্যাটা কোথায়? বলা হচ্ছে যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের ক্ষেত্রে একটা বড় সমস্যা হলো পশ্চিমবঙ্গের বিভিন্ন গ্রামে গঞ্জে তারা যখন কাজ করতে যাচ্ছেন, অলিগলি চিনে সব জায়গায় পৌঁছানো তাদের পক্ষে সম্ভব নয়। তাহলে সেক্ষেত্রে পুলিশের ওপরে ভরসা করতে হয় যে পুলিশ সঠিক রাস্তা দেখিয়ে নিয়ে যাবে, এবং সেখানেই অভিযোগটা উঠে আসে যে সেখানেই খামতি থেকে যাচ্ছে, সেখানেই সবসময় সঠিক রাস্তা দেখানো হচ্ছে না, সঠিকভাবে পৌঁছাতে দেওয়া হচ্ছে না। তাহলে কি করা যেতে পারে? এইখানে নির্বাচন কমিশনের তরফ থেকে বেশ কিছু পদক্ষেপের কথা ভাবা হয়েছে। সংবাদ মাধ্যম সূত্রে দাবি করা হচ্ছে, এবার বলা হচ্ছে নির্বাচন কমিশনের তরফ থেকে কেন্দ্রীয় বাহিনীর প্রত্যেকটা গাড়িতে জিপিএস এর ব্যবস্থা থাকবে। কোথায় কেন্দ্রীয় বাহিনীর সেই গাড়ি যাচ্ছে, কোথায় দাঁড়িয়েছিল, সমস্তটা নির্বাচন কমিশন তাহলে জানতে পারবে। এই বিষয়টার উপরে তারা নজরদারিও চালাতে পারবে। তারই সঙ্গে প্রত্যেকটা গাড়িতে ক্যামেরা লাগানোর কথাও ভাবনা চিন্তা করা হচ্ছে, যাতে সেই ক্যামেরার মাধ্যমে যে লাইভ ফুটেজটা উঠছে সেটাও নির্বাচন কমিশন দেখতে পায়, সেখান থেকেও তারা সমস্ত তথ্য জানতে পারে। এবং এই সব কিছুর উপরে নজরদারি করার জন্য একটা বিশেষ কমান্ড সেন্টারেরও ব্যবস্থা করা হবে নির্বাচন কমিশনে, সে কথাও সামনে রাখা হচ্ছে। জানা যাচ্ছে কোথাও ঝামেলা হলে এই রাজ্যের পুলিশ কেন্দ্রীয় বাহিনীকে সঠিক রাস্তা দেখিয়ে সঠিক জায়গায় নিয়ে যাচ্ছে কিনা সেটাও বোঝা যাবে এই ব্যবস্থার মাধ্যমে। আরেকবার বলি, জানা যাচ্ছে কোথাও ঝামেলা হলে কেন্দ্রীয় বাহিনীর গাড়িকে রাজ্যের পুলিশ, এখানকার পুলিশ সঠিক পথ দেখিয়ে সঠিক জায়গায় নিয়ে যাচ্ছে কিনা সেটাও বোঝা যাবে এই ব্যবস্থার মাধ্যমে। কি অসীম ভরসা আমাদের রাজ্যের ওপরে, তাহলে একবার ভেবে দেখুন। বিষয়টা হচ্ছে কেউ ঠেকে শেখে, কেউ ঠকে শেখে। দাবি এটাই যে এবার তাহলে শিখে ফেলো। আগেও এই কথাটা বললাম, আবারও বলছি, 2021-এর বিধানসভা নির্বাচনের সময় প্রায় 1000 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পশ্চিমবঙ্গে মোতায়েন করা হয়েছিল। এইবারের বিধানসভা নির্বাচনে এই সংখ্যাটা আরো বাড়বে না কমবে? আরো বেশি কেন্দ্রীয় বাহিনী পশ্চিমবঙ্গে মোতায়েন করা হবে, নাকি সংখ্যাটা এর থেকে কমে যাবে? আপনার কি মনে হয়? এবং তারই সঙ্গে কোনটা বেশি গুরুত্বপূর্ণ? বেশি পরিমাণে কেন্দ্রীয় বাহিনী পশ্চিমবঙ্গে পাঠিয়ে দেওয়াটা গুরুত্বপূর্ণ, নাকি কেন্দ্রীয় বাহিনীর জওয়ান অল্প পাঠালেও তাদের সঠিকভাবে ডিপ্লয় করা, সঠিক জায়গায় মোতায়েন করা, যাতে যে কোনো জায়গায় ঝামেলা হলে টুক করে তারা পৌঁছে যেতে পারেন, সেটা বেশি গুরুত্বপূর্ণ? আপনার কি মনে হয়? আপনার উত্তর অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের লিখে জানান। আর নির্বাচন কমিশনের কি উত্তর, সে তো আর কয়েকদিনের মধ্যেই জানা যাবে। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত অবশ্যই জানাবেন। পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।